আহ, শুভ সন্ধ্যা। আমি সৈকত বিশ্বাস। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের বিজ্ঞান লেকচার 3-তে আমরা দেখব জৈব যৌগ। আমরা গত ক্লাসে অজৈব রসায়ন নিয়ে পড়াশোনা করেছিলাম। তো ওই ক্লাসের পরে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা যেমন অজৈব রসায়নের পরে যেমন জৈব রসায়নের উপরে একটা ক্লাস নিই, কারণ আমাদের জৈব রসায়ন নিয়ে শুধুমাত্র যে আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের ভীতি থাকে ব্যাপারটা এরকম নয়। সায়েন্সের স্টুডেন্টরাও কিন্তু জৈব যৌগকে অনেক ভয় পায়। কারণ জৈব যৌগের একটা অনেক বড় সমস্যা যে এখানে যে সংকেতগুলো ব্যবহার করা হয়, তারপরে যে রিঅ্যাকশন গুলো থাকে এগুলো একটু আনকনভেনশনাল, একটু ডিফিকাল্ট লাগতে পারে, একটু বড়। তো দ্যাটস ওয়াই আমরা আজকের ক্লাসে খুব হাই ফ্রিকোয়েন্ট টপিক যেগুলো আসলে না পড়লেই নয়, এবং এই টপিকগুলো নিয়েই আজকে আমাদের ক্লাসটা সাজিয়েছি, এবং আমরা চেষ্টা করব অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল এই ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকে যদি আপনারা আমাদের সাথে ক্লাসে থাকেন তাহলে জৈব যৌগ সম্পর্কে আশা করি খুব ভালো একটা ধারণা জন্মাবে, এবং যদি কারো জৈব যৌগ সম্পর্কে কোনো ভীতি থাকে আশা করি ভীতি অনেকটা দূর হয়ে যাবে। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন নাজমুল হুদা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ঝিনাইদহ থেকে। আচ্ছা, ধন্যবাদ নাজমুল হুদা। আশা করি আজকে আপনি আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসটা থাকবেন, এবং আজকের ক্লাসের পরে আশা করি আপনার জৈব যৌগ সম্পর্কে ভীতি অনেকটা কেটে যাবে। তো দেখেন, জৈব যৌগ শুরুতেই আমরা একটু হিস্ট্রি সম্পর্কে জানবো যে জৈব যৌগ কি, এবং জৈব রসায়ন কি, এবং জৈব রসায়ন কিভাবে ডেভেলপ হয়েছে। তো জৈব রসায়ন এইটার একদম ইনিশিয়াল কনসেপ্টটা ছিল এরকম যে যে জৈবগুলো আমাদের হিউম্যান বা লিভিং বডিতে পাওয়া যায় এগুলোকে বলা হয় জৈব যৌগ। লিভিং বডি নট অনলি হিউম্যান, যে অ্যানিমাল এবং যে উদ্ভিদ দেহে যে জৈবগুলো পাওয়া যায় এদেরকে বলা হয় জৈব যৌগ। তো ইনিশিয়ালি এরকম একটা ধারণা থাকলেও পরবর্তীতে ধারণাটা চেঞ্জ হয়েছে, কারণ ল্যাবেও জৈব যৌগ তৈরি করা যায়। তো আমরা এখানে দুইটা ইনফরমেশন খুব মাথায় রাখবো। একটা যে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উনি প্রথমে এই প্রস্তাবটা দেন যে সজীব দেহের উদ্ভিদ ও প্রাণী কোষে জৈব যৌগ পাওয়া যায়। কিন্তু তার কিছুদিন পর 1828 সালে ফ্রেডরিক হুইলার উনি পরীক্ষাগারে সর্বপ্রথম অজৈব যৌগ থেকে প্রথমে জৈব যৌগ এক্সট্রাক্ট করে। তো ফ্রেডরিক হুইলার বা ফ্রেডরিক ভোলার অনেক জায়গায় লেখা আছে। তো ফ্রেডরিক হুইলার বা ফ্রেডরিক ভোলার উনি সবার প্রথমে কি করে, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত করে। এই ইকুয়েশনটা এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট যে সবার প্রথমে কে জৈব যৌগ আবিষ্কার করে বা কে অজৈব যৌগ থেকে জৈব যৌগ আবিষ্কার করেন। উনি ফ্রেডরিক হুইলার, এবং কিসের থেকে আবিষ্কার করেন ভাইয়া? এটা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে এটা ইউরিয়া প্রস্তুত করে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওনাকে ফ্রেডরিক বোলার বা ফ্রেডরিক হুইলারকে জৈব যৌগের জনক বলা হয়। তো আমরা এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখবো। আর এখানে অ্যামোনিয়াম সায়ানাইডের একটা ইয়াতে আছে, সংকেত দেয়া আছে, এবং এখানে ইউরিয়ার একটা সংকেত দেয়া আছে। তো এটা মনে রাখতে পারলে ভালো, বাট যদি মনে রাখতে না পারেন কোনো প্যারা নেই, এটা খুব বেশি পরীক্ষায় আসে না। কিন্তু যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আসে সেটা ফ্রেডরিক হুইলার, এবং অ্যামোনিয়াম থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা এই ইনফরমেশন গুলো মাথায় রাখবো। আচ্ছা, পরবর্তীতে যে জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে অজৈব যৌগ থেকে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি। অজৈব যৌগ থেকে জৈব যৌগের সংখ্যা কিন্তু অনেক বেশি, অ্যাবাউট 80 লাখের মতো কি আছে, 80 লাখের মতো অজৈব যৌগ আছে, যেখানে জৈব যৌগ সংখ্যা 80 লাখের মতো, যেখানে অজৈব যৌগ সংখ্যা অ্যাবাউট 1 লাখের মতো। তো এইরকম যে এত বেশি হওয়ার আসলে কারণটা কি? এখানে কিছু কারণ আছে, যেমন এখানে প্রথমটা যে ক্যাটেনেশন ধর্ম। এই ক্যাটেনেশন ধর্ম সম্পর্কে পরে আমরা ডিটেইলস পড়বো। এখানে যে ধর্মগুলো আছে, প্রথম ক্যাটেনেশন ধর্ম, তারপর সমানুতা, পলিমারকরণ, এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা, এবং বন্ধন শক্তি। হ্যাঁ, সমানুতা কি? দেখেন, একই যৌগের সেম গাঠনিক সেম সংকেত কিন্তু তাদের গাঠনিক সংকেত বিভিন্ন। যেমন
এই যে হচ্ছে একটা যৌগ প্রোপেন, এটা হচ্ছে প্রোপেন। তো এই প্রোপেনটা আমরা দেখতেছি এরকম ভাবে হচ্ছে সাজানো আছে, কিন্তু এটা যদি হচ্ছে ওরিয়েন্টেশনটা বা এটা যে গাঠনিক সংকেত, এই গাঠনিক সংকেতটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু প্রোপেনের যে রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম এগুলো কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তো দেখেন সেম টাইপের যৌগ, সেম যৌগ, জাস্ট কি হচ্ছে আণবিক সংকেত সেম, জাস্ট গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে কি হচ্ছে, ভিন্নতার কারণে হচ্ছে, আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাউন্ড সমস্যার জন্য। তো আমরা হচ্ছে একটু ফিডব্যাক আশা করতেছি, যদি হচ্ছে আমাদের কথা যদি শোনা যায় তাহলে হচ্ছে কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আহ, তো আরেকটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে যারা আমাদের ক্লাসে আছেন তারা যেন হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার করেন, তাহলে শেয়ার করলে আপনাদের ফ্রেন্ডরাও হচ্ছে আহ, এই ক্লাসটা দেখতে পারবে। আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং হচ্ছে অনেকেই আছেন যারা হচ্ছে এই টপিকগুলা অনেক জাস্ট ভীতির কারণে হচ্ছে স্কিপ করে ফেলেন। তো আমরা আজকে চেষ্টা করব আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আপনাদের সামনে প্রেজেন্ট করা। তো আশা করি হচ্ছে আজকের ক্লাসটা অনেক ইনফরমেটিভ হবে। থ্যাংক ইউ নাজমুল হুদা আপনার ফিডব্যাকের জন্য। তো দেখেন আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে যে জৈব যৌগের সমনুধর্ম, তো সেম আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে ভাইয়া কি হচ্ছে, এটার যে রাসায়নিক এবং ভৌত ধর্ম এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কি পাচ্ছি দেখেন, যৌগ কিন্তু সেম, জাস্ট কি হচ্ছে গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে আমরা একটা নতুন যৌগ পেয়ে যাচ্ছি। তো তাহলে কি এই ধরনের ধর্ম কিন্তু ভাইয়া অজৈব যৌগ দেখায় না, শুধুমাত্র কারা দেখায়, শুধুমাত্র জৈব যৌগ দেখায়। তো এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে পলিমারকরণ। পলিমার জিনিসটা হচ্ছে ভাইয়া যে ছোট ছোট অনেকগুলা হচ্ছে অণু একসাথে মিলিত হয়ে একটা বড় অণু ক্রিয়েট করে, একটা বড় অণু ক্রিয়েট করে যার ধর্ম একদম টোটালি ডিফারেন্ট। তো এটার কারণে কি হয়, এটার কারণে হচ্ছে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পায়। আচ্ছা, আজাদ হোসেন লিখেছেন বিজ্ঞান কিছুই বুঝি না স্যার। আচ্ছা, আসলে আজাদ হোসেন বিজ্ঞান আসলে ভয়ের কিছু নাই। বিজ্ঞান জাস্ট হচ্ছে আপনি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে স্টাডি করলেই হচ্ছে আশা করি বিজ্ঞানটা সহজ হবে। আর আমাদের বিজ্ঞানের উপর অনেক মডিউল আছে, প্লাস হচ্ছে আমাদের অনেক ইনরিস্ট, অনেক সিম্পলি প্রেজেন্ট করা, সিম্পলভাবে প্রেজেন্ট করা অনেক ইনফরমেটিভ লেকচার শিট আছে সাফল্য একাডেমির। সো আশা করি আপনি যদি ওই মডিউলগুলো ফলো করেন আশা করি হচ্ছে আপনার বিজ্ঞান ভীতি থাকবে না। আর আমরা হচ্ছে সবসময় হচ্ছে আপনাদের হেল্প করার জন্য আছি। সো যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনারা সাফল্যের পেজে হচ্ছে নক দিতে পারেন, আমরা হচ্ছে চেষ্টা করবো আপনাকে রিচ করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে বন্ধন শক্তি। দেখেন কার্বন এটা যথেষ্ট তড়িৎ ঋণাত্মক, এবং এটা কি করে, এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে খুব লম্বা এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বন্ড তৈরি করতে পারে, শর্ট চেইন, লং চেইন, সাইক্লিক, এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলস পড়বো। এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের বন্ধন তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই কি হয়, দ্যাটস ওয়াই হচ্ছে কার্বন, এই যে জৈব যৌগের সংখ্যা, জৈব যৌগের সংখ্যাটা বৃদ্ধি পায়। আচ্ছা, এবং এখান থেকে ভাই আমরা কি মনে রাখবো, এখান থেকে আমরা হচ্ছে যে এখান থেকে যে কমন ইয়াটা আসে, এমসিকিউ গুলো আসে, সেটা হচ্ছে যে জৈব যৌগের সংখ্যা কত এবং কোন কারণে হচ্ছে জৈব যৌগের সংখ্যা বেশি। এখানে আপনি 3-4টা অপশন দিয়ে বলবে যে একটা অপশন সিলেক্ট করেন যে কোন কারণে হচ্ছে জৈব যৌগের সংখ্যা বেশি। তখন আমরা কি করব, বেশিরভাগ সময় হচ্ছে এরকম এখান থেকে যে 4টা ধর্ম আছে, এই 4টা ধর্মের একটা অপশনে দেয়া থাকবে। তখন আমরা কি করব, আমরা হচ্ছে যে কোনো একটা অপশন তখন হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে যে জৈব যৌগর বৈশিষ্ট্য। দেখেন ভাইয়া, জৈব যৌগর অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মোস্টলি জৈব যৌগ হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। ভাইয়া সমযোজী বন্ধন কি? সমযোজী বন্ধন হচ্ছে যে
ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা হয় এই বন্ধনকে বলা হয় ভাইয়া সমযোজী বন্ধন। আমাদের একটা মডিউল আছে, ওই মডিউলে হচ্ছে আমরা এই বিভিন্ন টাইপের বন্ধন যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এই ব্যাপারগুলো আমরা অনেক ডিটেলসে পড়বো, কারণ এখান থেকে ভাইয়া কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে জৈব যৌগের আরেকটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ভাইয়া, সেটা হচ্ছে যে জৈব যৌগতে সব সময় কার্বন থাকবে। সব সময় কে থাকবে? সব সময় হচ্ছে কার্বন থাকবে। এবং জৈব যৌগের যে ডেফিনেশনটা এতক্ষণে দেয়া হয় নাই, সেটা এখন ডেফিনেশনটা দিচ্ছি। সেটা হচ্ছে যে জৈব যৌগ হচ্ছে কি কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। এবং কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন, কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন এরা হচ্ছে একসাথে কি ক্রিয়েট করবে? এরা হচ্ছে একসাথে কার্বন, একসাথে হচ্ছে হাইড্রোকার্বন ক্রিয়েট করবে। এবং এই বিভিন্ন টাইপের হাইড্রোকার্বন থেকে আরো যে জাতক পাওয়া যায়, এই জাতকগুলোকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন, জৈব যৌগ। তো তাহলে ভাইয়া জৈব যৌগ বলতে আমরা কি বুঝবো? জৈব যৌগ বলতে বুঝবো হচ্ছে হাইড্রোকার্বন প্লাস হাইড্রোকার্বন থেকে আরো যে যৌগ পাওয়া যায়, এই যৌগগুলোকে বলা হয় হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে জৈব যৌগ হতে হলে অবশ্যই কি থাকতে হবে ভাইয়া? অবশ্যই হচ্ছে কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে একটা কোশ্চেন জিজ্ঞেস করে ফেলি, বলেন তো CO2, কার্বন ডাই অক্সাইড অথবা CH4 এর মধ্যে কোনটা হচ্ছে জৈব যৌগ আর কোনটা হচ্ছে অজৈব যৌগ? তো যদি হচ্ছে আপনারা যারা অনলাইনে আছেন প্লিজ একটু রেসপন্স করেন যে যদি কার্বন ডাই অক্সাইড আপনাকে জৈব যৌগ, মানে কোনটা জৈব যৌগ, একটু হচ্ছে অ্যান্সার দিয়ে দেন। যদি 1 হয় তাহলে একটু চ্যাট বক্সে 1 লেখেন, কমেন্ট বক্সে 1 লেখেন। যদি 2 হয় তাহলে একটু কমেন্ট বক্সে কাইন্ডলি একটু 2 লিখে দেন। কারণ আমি কিন্তু অলরেডি বলছি যে জৈব যৌগের ডেফিনেশন হচ্ছে হাইড্রোকার্বন এবং হচ্ছে হাইড্রোকার্বন জাতক। ওকে, আচ্ছা, যারা অ্যান্সার দিচ্ছেন দেখেন ভাইয়া, এখানে কার্বন ডাই অক্সাইডে কিন্তু কার্বন আছে, তো আমি কিন্তু এটাকে বলে দিতে পারতেছি না এটা জৈব যৌগ না। ভাইয়া কার্বন ডাই অক্সাইড জৈব যৌগ না, কারণ হচ্ছে এইখানে কিন্তু হাইড্রোজেন নাই। ঠিক আছে, এইখানে দেখেন CH4 মিথেন, এখানে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেন আছে, তাহলে কি CH4 এটা একটা জৈব যৌগ। এবং ভাইয়া এইখানে যদি আরো অনেক কিছু থাকে, সাপোজ এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এর সাথে অক্সিজেনও আছে, তো সেটাও কিন্তু জৈব যৌগ। তো জৈব যৌগ হতে হলে কি হতে হবে ভাইয়া? কার্বন থাকতে হবে এবং হচ্ছে সাথে হাইড্রোজেন থাকতে হবে। শুধু কার্বন অথবা শুধু হাইড্রোজেন এর সাথে অন্য কোনো যদি মৌল থাকে তাহলে কিন্তু ভাইয়া ওইটা কি হবে না? ওইটা হচ্ছে জৈব যৌগ হবে না। নাজমুল হুদা অ্যান্সার করছেন, সুমি ঘোষ অ্যান্সার করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা হচ্ছে আশা করি সামনে অনেক ভালো করবেন। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া কি হলো? এটা হচ্ছে আমাদের জৈব যৌগের বৈশিষ্ট্য। আরো জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে জৈব যৌগ এরা সাধারণত পানিতে দ্রবণীয় হয় না, তারপরে হচ্ছে এরা তড়িৎ পরিবাহী করে না, তারপরে হচ্ছে কি হয় ভাইয়া, এরা হচ্ছে আরো ক্যাটেনেশন ধর্ম দেখায়। তো আমরা এখন কিসে চলে যাব ভাইয়া? আমরা হচ্ছে এখন ক্যাটেনেশন ধর্ম চলে যাব। আচ্ছা, ক্যাটেনেশন ধর্মতে চলে যাব, কারণ হচ্ছে এই যে ক্যাটেনেশন জিনিসটা, এটা হচ্ছে বারবার হচ্ছে আমাদের সামনে আসতেছিল যে ক্যাটেনেশন ধর্মটা কি। দেখেন, ক্যাটেনেশন ধর্ম মানে হচ্ছে এটা হচ্ছে শিকল তৈরি করার যে ধর্ম, এই ধর্মকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন। কার্বনের যোজনী হচ্ছে 4 ভাই, এটা মনে হয় আমরা সবাই জানি যে কার্বনের যোজনী কত ভাইয়া? কার্বনের যোজনী হচ্ছে 4। সো আমরা যদি জিনিসটাকে এইভাবে লিখি যে এটা হচ্ছে কার্বন এবং কার্বনের এখানে কত যোজনী, মানে হচ্ছে ভাইয়া হাত। খুব সিম্পলি যদি বলি, যোজনী মানে হচ্ছে হাত, যে যার সাহায্যে বা যে ধর্মের জন্য কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, এই এই যে প্রপার্টিস, এই প্রপার্টিসকে বলা হয়, বা এই যে অ্যাবিলিটি, এটাকে বলা হয় ভাইয়া যোজনী। আচ্ছা, তো আমাদের সাথে অনেক আপুরাও আছেন, আমি হচ্ছে জেনারেলি ভাবে সবাইকে ভাইয়া বলতেছি, সো আপুরা প্লিজ এটা নিয়ে কিছু মনে করেন না। তো কার্বনের যোজনী হচ্ছে 4। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে কার্বন এই 4 যোজনীর সাথে আইদার কার্বন অথবা অন্য কোনো মৌলের সাথে এরকম লম্বা যৌগ তৈরি করতে পারে। দেখেন, এরকম লম্বা কি করতে পারে? লম্বা হচ্ছে যৌগ তৈরি করতে পারে। সো কার্বনের এই যে লম্বা সিকল টাইপের যৌগ তৈরি করার যে ধর্ম, এই ধর্মকে বলা হয় ভাইয়া ক্যাটেনেশন ধর্ম। ওকে, দেখেন এখানে কি হলো যে কার্বনের 4টা যোজনী আছে না, একটা একটা হাতের সাথে কি আরেকটা কার্বন যুক্ত হয়েছে। তো এই যে বাকি যে 3টা হাত আছে, এই 3টার সাথে আপনার হাইড্রোজেন যুক্ত হতে পারে, কার্বন অক্সিজেন যুক্ত হতে পারে, নাইট্রোজেন যুক্ত হতে পারে, অথবা যে কোনো কার্যকরী মূলক ভাইয়া যুক্ত হতে পারে। তো একটা হাতের সাথে আরেকটা কার্বন যুক্ত হলো, এই আরেকটা কার্বনে দেখেন, তাহলে এই আরেকটা কার্বনের কিন্তু কয়টা হাত থাকলো ভাইয়া? 3টা হাত থাকলো।
আরেকটা কার্বনের ভাইয়া 3টা হাত থাকলো। তো এই 3টা হাতে দেখেন আরেকটা হাতের সাথে ধরলাম আমার আরেকটা কার্বন যুক্ত হয়েছে। এইভাবে হয় কি যে সামনের দিকে হচ্ছে লম্বা সিকল ক্রিয়েট হতে থাকে। এই ধর্মটাকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন। এবং এখানে দেখা যায় কি ভাইয়া 2 কার্বন থেকে শুরু করে 20-30 কার্বন পর্যন্ত হচ্ছে লম্বা যৌগ তৈরি হতে থাকে। এটা একটা বড় কারণ হচ্ছে আমার এটা হচ্ছে একটা বড় কারণ আমার হচ্ছে যৌগ জোগার সংখ্যা এত বেশি। আচ্ছা, এইখানে হচ্ছে যোজনী এবং যোজ্যতার পার্থক্য পার্থক্য হৃদয়চন্দ্র দেব একটা কোশ্চেন করছে যে যোজনী এবং হচ্ছে যোজ্যতার পার্থক্য। ভাই এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজগত পার্থক্য, যে যোজনী এবং হচ্ছে যোজ্যতা। দেখেন যোজনী মানে হচ্ছে যে সাপোজ কার্বনের যোজনী 4, তো কার্বন কি করতে পারবে, এটা হচ্ছে 4টা হাইড্রোজেনের সাথে কি করতে পারবে, এটা যুক্ত হতে পারবে। অথবা ক্লোরিনের যে যোজনী হচ্ছে 1, এর মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে। আই মিন হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় হচ্ছে যোজনী। যোজনী এবং যোগ্যতা এটা জাস্ট হচ্ছে কি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজগত পার্থক্য, দুইটার প্রয়োগ সেম। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এইটা হচ্ছে ভাইয়া ক্যাটেনেশন ধর্ম। আর ক্যাটেনেশন ধর্ম সম্পর্কে আমাদের আরেকটা ইনফরমেশন জানা লাগবে, সেটা হচ্ছে যে কার্বনের পাশাপাশি আরেকটা মৌল ক্যাটেনেশন ধর্ম দেখায়, এটা হচ্ছে সিলিকন। কে দেখাবে ভাইয়া? এটা দেখাবে হচ্ছে সিলিকন। সিলিকনের সংকেত প্রতীক কি? সিলিকনের প্রতীক হচ্ছে SI। ভাইয়া আমরা এই ক্যাটেনশন ধর্ম থেকে আমরা হচ্ছে 3টা ইনফরমেশন মাথায় রাখবো। 1 নাম্বার ইনফরমেশন হচ্ছে যে কারা কারা ক্যাটেনশন ধর্ম দেখায়। 1 নাম্বার ধর্ম হচ্ছে দেখাবে হচ্ছে কার্বন, আর 2 নম্বরে হচ্ছে সিলিকন। আর সেকেন্ড যে ইনফরমেশনটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে ক্যাটেনেশন ধর্ম কি? ক্যাটেনেশন ধর্ম মানে হচ্ছে লম্বা শিকল তৈরি করা ধর্ম। ঠিক আছে? আর আরেকটা ইনফরমেশন আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে কার্বনের এত বেশি কেন, মানে যৌগ এত বেশি কেন। কার্বনের একটা যৌগ অনেক বেশি হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই ক্যাটেনেশন ধর্ম দেখানো। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আসি হচ্ছে কার্যকরী মূলক কি। দেখেন কার্যকরী মূলক হচ্ছে যে এতক্ষণ আমরা যে জৈব যৌগ নিয়ে পড়তেছি, তারপরে হচ্ছে কি পড়তেছি আমরা হচ্ছে ক্যাটেনেশন ধর্ম নিয়ে পড়তেছি। এই যে ধর্মগুলো আছে, এই যে ক্যাটেনেশন ধর্মগুলো আছে এবং এই বিভিন্ন টাইপের সিকল হওয়ার কারণে আমার হচ্ছে কি হচ্ছে যে ধর্ম কিন্তু হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে। এখন কার্যকরী মূলক হচ্ছে যে জৈব যৌগের মধ্যে কিছু মূলক থাকবে যারা কি করবে, যারা হচ্ছে ওই জৈব যৌগের ধর্ম ডিসাইড করবে, যে ওই জৈব যৌগের ধর্ম অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ধর্ম বা কমন ধর্ম কি থাকবে। এই কমন ধর্ম যে মূলক ডিসাইড করবে, এই মূলককে বলা হয় ভাইয়া জৈব মূলক। এখন মূলক জিনিসটা কি? মূলক জিনিসটা হচ্ছে ভাইয়া যে একাধিক পরমাণু একসাথে মিলিত হয়ে যদি একটা পরমাণুর মতো আচরণ করে, তাকেও বলা হয় হচ্ছে ভাইয়া মূলক। তো আমাদের সাথে আজকে ক্লাস এসেছেন নাজমুল হুদা, হৃদয়চন্দ্র দেব, আর আরো যারা আমাদের সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনার হচ্ছে এই আমাদের ক্লাসটা শেয়ার করে আপনার ফ্রেন্ডদের সাথে হচ্ছে, মানে ফ্রেন্ডদেরকেও হচ্ছে আমাদের ক্লাসটা দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, হৃদয়চন্দ্র দেব আরেকটা কোশ্চেন করছেন যে নামকরণ আসে কিনা। ভাইয়া নামকরণ পিলিতে এবং হচ্ছে রিটেনে নামকরণ নিয়ে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আসে না, এবং এটা নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তো আমরা চাইলে নামকরণের টপিকটা স্কিপ করতে পারি। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম ভাইয়া? আমরা হচ্ছে কার্যকরী মূলকে ছিলাম। কার্যকরী মূলক তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি যে যে কার্যকরী মূলক কি হবে। কার্যকরী মূলক মেইনলি হচ্ছে আমাদের ধর্ম ডিসাইড করবে, যে আমার যে যৌগ, এই যৌগের ধর্ম কেমন হবে। এই ধর্মটা হচ্ছে যে মূলক ডিসাইড করবে, এই মূলককে বলা হয় হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে? আমরা কিছু কার্যকরী মূলকের লিস্ট দিয়েছি এখানে। আমরা চেষ্টা করব এইখান থেকে কিছু কিছু কার্যকরী মূলক, এটা হচ্ছে আমরা সবসময় হচ্ছে মাথায় রাখার জন্য। যেমন এই যে কার্বক্সিল অ্যাসিড বা জৈব অ্যাসিড, কার্বক্সিল অ্যাসিড বা জৈব অ্যাসিড, আমরা গত ক্লাসে কিন্তু হচ্ছে অ্যাসিড ক্ষার পড়েছিলাম, এবং কিন্তু ওই ক্লাসে কি ছিল, ওই ক্লাসে হচ্ছে আমরা জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড সম্পর্কে হচ্ছে স্টাডি করেছিলাম। তো এখানে
যখন আমরা জৈব অ্যাসিড সম্পর্কে বলেছিলাম তখন আমরা বলেছিলাম কিন্তু জৈব অ্যাসিডে কি থাকবে, COOH, এই মূলকটা থাকবে। এই মূলকটা থাকলে আমরা বুঝতে পারবো যে ওইটা হচ্ছে একটা অ্যাসিড এবং ওই অ্যাসিডটা হচ্ছে একটা জৈব অ্যাসিড। তাহমিন আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর ফিডব্যাকের জন্য। এরপরে আসি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডে কি আছে, CHO। দেখেন জৈব অ্যাসিডে হচ্ছে দুইটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা কার্বন, আর অ্যালডিহাইডে আছে হচ্ছে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন আর একটা কার্বন। এখন আমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দেই, এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই দেই, তাহলে এখানে কি চলে আসবে দেখেন, এইখানে হচ্ছে CO চলে আসবে। তো এই যে CO, এই যে মূলকটা, এই মূলকটাকে বলা হয় হচ্ছে ভাইয়া, এই মূলকটাকে বলা হয় হচ্ছে কিটোন। ঠিক আছে, তো এরপরে যদি হচ্ছে আমি এখান থেকে অক্সিজেন ইয়াটা সরাই দেই, এখানে একটা হাইড্রোজেন অ্যাড করে দেই, তাহলে যে মূলকটা পাবেন এই মূলকটাকে বলা হয় ভাইয়া অ্যাসিড, বা হচ্ছে সরি, এটা হচ্ছে অ্যালকোহল মূলক, অ্যালকোহল মূলক। আচ্ছা, আর কিছু মূলক আছে যেমন হচ্ছে অ্যালকিন, অ্যালকাইল, অ্যালকাইল, তারপর হচ্ছে অ্যালকাক্সিল। তো এইগুলো হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা হচ্ছে মনে রাখতে পারি। যেমন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে ভাইয়া, এই যে দেখেন দুইটা কার্বনের মধ্যে দুইটা দাগ আছে, এই দাগগুলো দিয়ে হচ্ছে বন্ধন মিন করে। যদি হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে কি থাকবে, এটাকে বলা হয় হচ্ছে অ্যালকিন মূলক। যদি ত্রিবন্ধন থাকে তাহলে বলা হয় হচ্ছে কাইল মূলক। আর যদি হচ্ছে জাস্ট আর থাকে, এই আর কে বলা হয় হচ্ছে অ্যালকাইল মূলক। ভাই আর মানে এটা এরকম হতে পারে, ধরেন CH3 হতে পারে, তারপরে হচ্ছে C2H5 হতে পারে, এরকম হতে পারে ভাইয়া। এই যে অ্যালকাইল, এগুলো নিয়েও হচ্ছে ভাইয়া আমাদের ডিটেলস আছে, আমাদের মডিউলে এগুলো নিয়ে হচ্ছে ডিটেলস আলোচনা আছে। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা চেষ্টা করব কিছু হাই ফ্রিকোয়েন্সি ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য, যেখানে আপকামিং জব এক্সামগুলোতে যাতে হচ্ছে আপনারা কি পান, আপকামিং জব এক্সামে আপনারা হচ্ছে কিছু কমন পান। আমাদের আজকের ক্লাসের হচ্ছে একটা বড় টার্গেট হচ্ছে এইটা। এরপর এখান থেকে আরেকটা আসে হচ্ছে অ্যালকাক্সাইল মূলক, OR। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এইখানে হচ্ছে কার্বক্সিল মূলক, অ্যালডিহাইড, কিটোন এবং হচ্ছে অ্যালকোহল। আমরা হচ্ছে এই চারটা মূলক চেষ্টা করব হচ্ছে মুখস্থ করে ফেলার। ঠিক আছে, এটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় চলে আসে, আপনাকে একটা ইয়া দিয়ে বলবে যে কার্বক্সিল অ্যাসিডের কি সংকেত কি, অ্যাসিড মূলকের সংকেত কি, তখন হচ্ছে আমরা এইটা টিক চিহ্ন দিয়ে দেবো। এবং আপনাকে একটা অদ্ভুত একটা যৌগ দিয়ে বললো যে নিচের কোনটা অ্যাসিড, বা হচ্ছে নিচের কোনটা অ্যালকোহল, বা নিচের কোনটি অ্যালডিহাইড। এটা আসলে ভাই আমরা কিভাবে ডিসাইড করব? এটা ভাই আমরা ডিসাইড করব হচ্ছে যে মূলক থাকবে, যদি এখানে COOH থাকে তাহলে বলে দিব ভাইয়া ওই যৌগটা হচ্ছে জৈব অ্যাসিড। যদি ভাইয়া আমার CHO থাকে তাহলে বলে দিব ভাইয়া ওইটা হচ্ছে অ্যালডিহাইড। যদি ভাইয়া CO থাকে তাহলে ওটাকে বলবো কিটোন। যদি OH থাকে তাহলে ওটাকে বলবো আমরা অ্যালকোহল। ঠিক আছে, সো মাঝে মাঝে হচ্ছে কোশ্চেনে এরকম ভাবে আসে যে একটা অদ্ভুত একটা সংকেত দিয়ে দিল, এর সাথে হচ্ছে আপনার কি থাকবে, একটা হচ্ছে যৌগমূলক অ্যাড করে দিল। এখন আমরা তো অত সংকেত আসলে মুখস্থ করা আমাদের পক্ষে সম্ভব না, তো আমরা কি করব, আমরা হচ্ছে সবসময় ওই যে যৌগটা, ওই যৌগটা আসলে কি, অ্যালকোহল, অ্যাসিড, কিটোন না কি, ওটা আসলে আমরা কি দিয়ে বুঝতে পারবো, আমরা হচ্ছে জৈব মূলকের দিকে তাকাবো। একদম মূলক সাধারণত লাস্টে থাকে, আমরা হচ্ছে লাস্টে তাকাবো। যদি এইগুলোর মধ্যে কিছু একটা থাকে তাহলে হচ্ছে আমরা ওই অনুযায়ী বলে দিব যে এটা আসলে অ্যাসিড নাকি অ্যালকোহল। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের হাইড্রোকার্বনের পার্থক্য। সো হাইড্রোকার্বন বা জৈব যৌগের অনেক পার্থক্য আছে, তো সরি ক্লাসিফিকেশনের মধ্যে মোস্ট দুইটা কমন ক্লাসিফিকেশন হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন এবং হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যালিফেটিক হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে, যেখানে অ্যালিফেটিক এই ওয়ার্ডটা আসছে হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট থেকে, অ্যানিম্যাল ফ্যাট থেকে হচ্ছে অ্যালিফেটিক ওয়ার্ডটা আসছে। এবং এখানে এই হাইড্রোকার্বনগুলো বেসিক্যালি অ্যানিমাল ফ্যাটে পাওয়া যায়, যদিও পরবর্তীতে দেখা গেছে যে বিভিন্ন টাইপের হচ্ছে ফ্যাটে এই যৌগগুলো আছে। তো অ্যালিফেটিক যৌগগুলো হচ্ছে এরকম, যেগুলো হচ্ছে ধরেন এই যে কার্বন সিকলগুলো আছে না, এই কার্বন সিকলগুলো হচ্ছে কোনো বলয় ক্রিয়েট করবে না, কোনো বলয় ক্রিয়েট করবে না। এগুলো হচ্ছে সাধারণত লম্বা যে সিকলগুলো ক্রিয়েট করে, এগুলো হচ্ছে আমার
অ্যালিফেটিক যৌগ। এবং এই কার্বনগুলা অনেক সময় হচ্ছে এরকম ভাবে বদ্ধ শিকল গঠন করতে পারে, আবার এরকম ভাবে হচ্ছে মুক্ত শিকল থাকতে পারে। ঠিক আছে, তাহলে ভাইয়া অ্যালোফিটিক যৌগ কোনগুলো? অ্যালোফিটিক যৌগ হচ্ছে যেগুলো কি করবে, এরকম শিকল তৈরি করবে। শিকল বদ্ধ শিকলও হতে পারে, ভাইয়া মুক্ত শিকলও হতে পারে। এবং অ্যালিফিটিক যৌগ কোথায়, অ্যালিফিটিক শব্দটা আসছে কোথা থেকে ভাইয়া? অ্যালিফিটিক শব্দটা আসছে হচ্ছে ভাইয়া অ্যানিম্যাল ফ্যাট থেকে। এরপরে আসি হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক শব্দটা আসছে ভাইয়া মেইনলি হচ্ছে অ্যারোমা থেকে। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ। সাধারণত যে বিভিন্ন সুগন্ধিতে হচ্ছে এই যৌগগুলো থাকে, এই জন্য হচ্ছে এই সুগন্ধি যে হাইড্রোকার্বনগুলো আছে বা জৈব যৌগগুলো আছে এদেরকে বলা হয় হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা বড় উদাহরণ হচ্ছে বেনজিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বড় উদাহরণ হচ্ছে বেনজিন। এবং এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন বা বেনজিনগুলো এগুলো হচ্ছে এমনভাবে হচ্ছে সাজানো, হাইড্রোজেন এবং কার্বনগুলো এমনভাবে সাজানো যেমন হচ্ছে এরা একটা বলয় তৈরি করে। যেমন বেনজিন কেমন বলয় তৈরি করবে ভাইয়া? এইরকম বলয় তৈরি করবে। আবার ন্যাপথেলিন, ন্যাপথেলিনে হচ্ছে দুইটা বেনজিনের বলয় থাকে। তো অ্যালিফেটিক যৌগ হাইড্রোকার্বন এরা কি করবে? এরা হচ্ছে ভাইয়া শিকল তৈরি করবে। এটা মুক্ত শিকলও হতে পারে, বদ্ধ শিকলও হতে পারে। আবার অ্যারোমেটিক যৌগগুলো কি করবে ভাইয়া? অ্যারোমেটিক যৌগগুলো আমার সাধারণত বলয় তৈরি করবে, রিং। এটা এক বলয় হতে পারে, ডাবল বলয়ের হতে পারে। এবং এই বলয়ের সাথে আরো এডিশনাল অনেক কিছুই কি থাকতে পারে, অনেক কিছুই ইনক্লুডেড থাকতে পারে। এবং অ্যারোমেটিক শব্দ, অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন এটা আসলে কিভাবে আসছে, এই কনসেপ্টটা আসছে হচ্ছে ভাইয়া মেইনলি হচ্ছে সুগন্ধ থেকে। অ্যারোমা অর্থ সুগন্ধ, এবং অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন আছে এগুলো হচ্ছে সুগন্ধি হাইড্রোকার্বন। ইউনো যে ন্যাপথেলিন, ন্যাপথেলিন নিয়ে কিন্তু হচ্ছে এই যে এরকম বেনজিন বলয় আছে। ন্যাপথেলিনে হচ্ছে দুইটা বেনজিন বলয় থাকে। আচ্ছা, তো আচ্ছা আমরা আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আলোচনা করতেছি। এই টপিকটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। অনেকে আমাদেরকে বলেন ভাই আমরা হচ্ছে জৈব যৌগ স্কিপ করে যাই। তো একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আপনি যদি প্রিলিতে অনেক বা হচ্ছে রিটেনে ভালো মার্ক তুলতে চান, তাহলে অবশ্যই কি করবো না, আমরা হচ্ছে কোনো টপিকই হচ্ছে বাদ দিব না। তো আমরা হচ্ছে কি করব না, আমরা হচ্ছে এই টপিকটাও বাদ দিব না। কারণ হচ্ছে জৈব যৌগ থেকে কিন্তু ইয়াতেও কোশ্চেন আসে, রিটেনেও কিন্তু অনেক কোশ্চেন আসে, এবং হচ্ছে আমরা অনেক সময় এই টপিকগুলো বাদ দিয়ে যাই। তো এর জন্য আমাদের একটা রিকমেন্ডেশন থাকবে যে আপনারা হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার করেন, যাতে হচ্ছে অনেকে এই টপিকটা দেখতে পায় এবং হচ্ছে তাদের এই জৈব যৌগ ভীতি সম্পর্কে ভীতিটা কেটে যায় আর কি। ঠিক আছে, আমরা হচ্ছে আজকের কন্টেন্টটা খুব সিম্পল এবং হাই ফ্রিকোয়েন্সি কিছু ইনফরমেশন দিয়ে ডিজাইন করেছি। এই হাই ফ্রিকোয়েন্সি ইনফরমেশনগুলো প্রায় সময় হচ্ছে পরীক্ষায় আসে, এবং হচ্ছে আপনি যদি প্রায় পরীক্ষাগুলোতেই হচ্ছে এই টপিকগুলো স্কিপ করেন, তাহলে কিন্তু আপনি চাকরির পরীক্ষায় অনেক পিছায় থাকবেন। ঠিক আছে, সো এটা নিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন এবং হচ্ছে তাদের সাথে গ্রুপে স্টাডি করেন। আশা করি হচ্ছে জৈব যৌগ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন এতক্ষণ হচ্ছে আমরা জৈব যৌগের যে শ্রেণী বিভাগ, সংজ্ঞা, তারপরে হচ্ছে এদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে স্টাডি করেছি বা এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এখন আমরা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ জৈব যৌগ সম্পর্কে স্টাডি করব, বা কিছু গুরুত্বপূর্ণ জৈব যৌগ সম্পর্কে আমরা হচ্ছে জানবো, যে জিনিসগুলো হচ্ছে একদম মানে আমরা হচ্ছে বাস্তব জীবনেও হচ্ছে এই জৈব যৌগ সম্পর্কে আমরা জানি, বা এই জিনিসগুলো আমরা হচ্ছে সচরাচর ব্যবহার করি। তার মধ্যে প্রথম যে জৈব যৌগ সম্পর্কে আমরা জানবো, এটা হচ্ছে ভাইয়া ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, দেখেন ক্লোরোফর্ম জিনিসটা আমাদের যখন আমরা আমাদের মাথায় শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসবে? আমাদের মাথায় আসবে হচ্ছে ভাইয়া এইটা হচ্ছে কি করে, এটা হচ্ছে অজ্ঞান করে দেওয়া হয়। ঠিক আছে, সো ক্লোরোফর্ম জিনিসটা আসলে কি? ক্লোরোফর্ম জিনিসটা হচ্ছে এইটার সংকেত হচ্ছে CH3Cl2। দেখেন আমি একটা টপিক একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে জৈব যৌগ যখন নামকরণ করা হয়, একদম একটা বেসিক সম্পর্কে বলতেছি, সেটা হচ্ছে জৈব যৌগ যখন নামকরণ করা হয়, তখন যদি আপনার জৈব যৌগে একটা কার্বন থাকে তাহলে ওইটা হচ্ছে মিথেন। যদি একটা কার্বন থাকে ওটা হচ্ছে মিথেন জাত।
দুইটা কার্বন থাকলে ওটা হচ্ছে প্রোপেন জাতক, তিনটা কার্বন সরি দুইটা কার্বন থাকলে ইথেন, তিনটা কার্বন থাকলে প্রোপেন। ঠিক আছে, যদি একটা কার্বন থাকে তাহলে ওটা হচ্ছে মিথেন জাতক, দুইটা কার্বন থাকলে এটা হচ্ছে ইথেন জাতক, তিনটা কার্বন থাকলে এটা হচ্ছে প্রোপেন, যদি চারটা কার্বন থাকে বিউটেন। আচ্ছা, আপাতত এইটুক মনে রাখলেই হবে। তো ইয়াটা হচ্ছে যে এইটা কি দেখেন, এখানে কি আছে, ক্লোরিন আছে, এবং হচ্ছে যেহেতু একটা মাত্র হচ্ছে কার্বন আছে, তাহলে এটা হচ্ছে আমার মিথেন জাতক। এটাকে ক্লোরোফর্মের নাম হচ্ছে হ্যালোমিথেন অথবা হচ্ছে ক্লোরোমিথেন, হ্যালোমিথেন অথবা হচ্ছে ক্লোরোমিথেন। আমরা জানি কি ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন। ক্লোরিন কি ভাইয়া? ক্লোরিন হচ্ছে এক ধরনের একটা হ্যালোজেন। এর জন্য এই যে মিথেনটাকে, এটাকে হচ্ছে হ্যালোমিথেনও বলে, আবার অনেক সময় ক্লোরোমিথেনও বলা হয়। তো এইটা সাধারণত হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মিথেনের সাথে কার্বন এই ক্লোরিনের যুগপৎ বিক্রিয়া, মানে কয়েকটা স্টেপে বিক্রিয়া হওয়ার পরে ভাইয়া কি তৈরি হয়, পরে হচ্ছে এই যে ক্লোরোমিথেনটা তৈরি হয়। আমরা এইখান থেকে কিছু ইনফরমেশন মাথায় রাখবো যেগুলো সবসময় আসে। একটা হচ্ছে ভাইয়া যে ক্লোরোফর্মের সংকেত কি, বা হচ্ছে ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি। ক্লোরোফর্মের রাসায়নিক নাম ভাইয়া কি? হ্যালোমিথেন অথবা ক্লোরোমিথেন। সংকেত কি? CH-Cl2। মানে মিথেনে যে চারটা কার্বন ছিল, আমরা মিথেন জানি কি, মিথেনে যে চারটা কার্বন ছিল ওইখান থেকে যে দুইটা হাইড্রোজেন সরে গিয়ে ওইখান থেকে কি তৈরি হবে, ওইখানে একটা ক্লোরিন ওইখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন আরেকটা ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাসটা কি ভাইয়া? ফসজিন গ্যাস হচ্ছে, যদি আপনি ক্লোরোফর্ম এটা যদি সূর্যের আলোকে রাখেন তাহলে কি হবে, সূর্যের আলোকে এই ক্লোরোফর্ম গ্যাস এটা কি হয়, বিষাক্ত গ্যাসে পরিণত হয়, এবং ওই গ্যাসটাকে বলা হয় ভাইয়া, ওই গ্যাসটাকে বলা হয় হচ্ছে ফসজিন গ্যাস। দ্যাটস ওয়াই ক্লোরোফর্ম কখনোই কি হয় না, ক্লোরোফর্ম কখনোই হচ্ছে আমার ওপেন লাইটে রাখা হয় না। ঠিক আছে। আচ্ছা, আলী হাসান কোশ্চেন করছে, স্যার জাতক কি? জাতক হচ্ছে যে কোনো কিছু থেকে তৈরি হওয়া বা কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া, এটাকে বলা হয় হচ্ছে জাতক। যেমন যারা মিথেন থেকে উৎপন্ন হয় বা মিথেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, এদেরকে বলা হয় মিথেন জাতক। যারা হচ্ছে ইথেন থেকে উৎপন্ন, ইথেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, ওদেরকে বলা হয় হচ্ছে ইথেন জাতক। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে এখান থেকে তাহলে আমরা ভাই কি মনে রাখতেছি হচ্ছে যে এটা রাসায়নিক নাম, সংকেত, ফসজিন গ্যাস কি, আর আমরা ক্লোরোফর্মকে কেন হচ্ছে সবসময় ওপেন লাইটে রাখি না। ঠিক আছে। আচ্ছা, পরেরটা আসি হচ্ছে ফরমালিন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফরমালিন। এবং এই ফরমালিনের সাথে তো মোটামুটি আমরা খুবই পরিচিত, যে আমরা মাছের বাজারে বা হচ্ছে ফলের বাজারে হচ্ছে এই ফরমালিন জিনিসটা কি, এইটা হচ্ছে আমরা শুনে থাকি। দেখেন ভাইয়া, এই যে ফরমালিন, এটা এক ধরনের হচ্ছে কি ভাইয়া, ফরমালিন হচ্ছে এক ধরনের হচ্ছে অ্যালডিহাইড। ফরমালিন কি? ফরমালিন হচ্ছে একটা অ্যালডিহাইড। ফর্মালডিহাইডের 30 থেকে 40% জলীয় দ্রবণকে বলা হয় ভাইয়া ফরমালিন। তাহলে ফরমালিন কি? ফরমালিন হচ্ছে 30 থেকে 40% যে জলীয় দ্রবণ, এটাকে বলা হয় হচ্ছে ফর্মালডিহাইড, এবং এইটার সংকেত হচ্ছে CHO। আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম যে CHO কি ভাইয়া? CHO হচ্ছে আমার অ্যালডিহাইডের কার্যকরীমূলক। এখন এই কার্যকরীমূলকের সাথে ভাই যদি একটা হাইড্রোজেন থাকে, এটাকে বলা হচ্ছে ফর্মালডিহাইড। আর ফরমালিন কি ভাইয়া? ফরমালিন হচ্ছে 30 থেকে 40% ফর্মালডিহাইডের যে জলীয় দ্রবণ, এটাকে বলা হয় ভাইয়া ফর্মালডিহাইড। এখন আশা করি আপনারা হচ্ছে সবাই ফর্মালডিহাইডের ব্যবহার জানেন, এটা নতুন করে কিছু বলার দরকার নেই। আমরা যে যৌগগুলো পড়বো, আমাদের বেসিক টার্গেট থাকবে হচ্ছে ওইটার রাসায়নিক নাম, তারপরে হচ্ছে ওইটার সংকেত, এবং ওইটার যদি কোনো সিগনিফিকেন্ট ব্যবহার থাকে, এই সিগনিফিকেন্ট ব্যবহার
এইগুলোই হচ্ছে আমরা আমাদের প্রিলির জন্য মনে রাখবো। যদি হচ্ছে কোনো টেম্পারেচার আমাদের মনে রাখার দরকার হয় ভাইয়া, বা হচ্ছে কোনো প্রস্তুত প্রণালী যদি আমাদের ভাইয়া মনে রাখার দরকার হয়, ওইগুলো আমরা ক্লাসে বলে দিব। যখন আমরা ডিটেলস ক্লাস করব তখন ভাই আমরা বলে দিব যে আমরা হচ্ছে এই জায়গাগুলো আরো বেশি করে জোর দিব। ঠিক আছে, তো যেহেতু এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ক্লাস, আমরা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ইনফরমেশনগুলোই আপাতত মনে রাখতেছি। আচ্ছা, পরবর্তীতে যেটা আসি সেটা হচ্ছে ইথিন অথবা ইথিলিন। ইথিন বা হচ্ছে ইথিলিন কেমন ভাইয়া? সেটা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং হচ্ছে দুইটা মাত্র কার্বন থাকবে। যে যৌগতে দুইটা কার্বন থাকবে, দুইটা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এবং বাকি যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলোতে কি থাকবে? এই বন্ধনগুলোতে হচ্ছে হাইড্রোজেন থাকবে। তাহলে এই যে ইথিন বা ইথিলিন, এটা সংকেত কি ভাই? এটা সংকেত হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। দেখেন এখানে তাহলে কি হচ্ছে ভাইয়া? ইথিলিনে হচ্ছে কি থাকতেছে? দুইটা কার্বন থাকতেছে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতেছে, এবং হচ্ছে বাকি আর হচ্ছে দুইটা করে হাইড্রোজেন থাকতেছে। তো ইথিন বা ইথিলিন এটা আসলে কি কাজে ব্যবহার করা হয় ভাইয়া? এটা আসলে ব্যবহার করা হয় যে পলিথিন তৈরি করার জন্য। আপনারা অবশ্যই যখন, আমরা তো পলিথিনের সাথে পরিচিত তাই না? এই নামটা শুনলে কিন্তু বোঝা যাচ্ছে পলি ইথিন। এই পলিথিনের ভিতরে কিন্তু হচ্ছে ভাই কি আছে? পলিথিন আছে। আর ইথিনের আরেকটা ব্যবহার আছে ভাইয়া, সেটা হচ্ছে ফল পাকানোর জন্য কি ব্যবহার করা হয়? এই ইথিলিন ব্যবহার করা হয়। তাহলে আমরা কি মনে রাখবো ভাইয়া? এখানে ইথিলিন হচ্ছে এইটা সংকেত ব্যবহার। এবং আরেকটা ইনফরমেশন মনে রাখবো যে পলিথিনে কার্বন কার্বন কি থাকে? কার্বন কার্বন হচ্ছে দ্বিবন্ধন থাকে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখন আসি হচ্ছে কাঁদুনে গ্যাস। দেখেন কাঁদুনে গ্যাস এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রোটেস্টের সময় আমরা এটা এই কাঁদুনে গ্যাস সম্পর্কে খুবই পরিচিত, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে টিয়ার গ্যাস স্প্রে করা হয় বিভিন্ন আন্দোলন বা হচ্ছে প্রোটেস্ট কে হচ্ছে ঠেকানোর জন্য। তো এইটার রাসায়নিক নাম হচ্ছে কি ভাইয়া? ক্লোরোপিক্রিন। কি ভাইয়া? ক্লোরোপিক্রিন। দেখেন এখানে কে আছে? এখানে হচ্ছে যেহেতু হচ্ছে এখানে এটা নাম ক্লোরোপিক্রিন, তার মানে এখানে কে থাকবে? এখানে অবশ্যই হচ্ছে ক্লোরিন থাকবে। আর কে আছে? আরেকটা হচ্ছে NO2। NO2 এটা একটা ভাইয়া মূলক, ঠিক আছে? NO2। আর কার্বনের সাথে আর কে থাকবে? আর তিনটা হচ্ছে ক্লোরিন থাকবে। তো এই যে গ্যাসটা, এই গ্যাসটার নামটা হচ্ছে ক্লোরোপিক্রিন। তো ক্লোরোপিক্রিন এটার ব্যবহারিক নাম হচ্ছে কি ভাইয়া? এটার ব্যবহারিক নাম হচ্ছে আহ আহ এটার ব্যবহারিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এবং এটা কেন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হচ্ছে এটা কান্না ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এটা যদি আপনার চোখে যায়, এটা খুবই ঝাঁঝালো এবং হচ্ছে চোখে পানি পড়ে। ঠিক আছে, আচ্ছা। আলী হাসান যে কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে যে আচ্ছা, আপনি যদি হচ্ছে আপনার প্রোডাক্ট ফলমূল বা ভেজিটেবল এটা যদি কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে ধুয়ে ফেলেন, তাহলে হচ্ছে ভাই আস্তে আস্তে কি হয়? ক্লোরিনটা সারফেস থেকে চলে যায়, বাট খাবারের ইনসাইডে চলে গেলে এটা হচ্ছে রিমুভ করা টাফ। এর জন্যই কিন্তু হচ্ছে ক্লোরোফর্ম ইউজ, মানে এই ফরমালিন ইউজ করা হচ্ছে নিষেধ। আচ্ছা, এরপরে যে আমরা এতক্ষণ ধরে যে ইয়াগুলো দেখলাম ওইগুলো ছিল কি ভাই? ওইগুলো ছিল হচ্ছে অ্যালিফেটিক যৌগ। অ্যালিফেটিক যৌগ যেগুলো হচ্ছে শিকল তৈরি করে, লম্বা শিকল তৈরি করে। আচ্ছা, এখন আমরা কিছু হচ্ছে ইম্পর্টেন্ট যৌগ দেখবো। এগুলো হচ্ছে কি ভাই? এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো প্রথমে আসি হচ্ছে ডিডিটি, তারপরে হচ্ছে টিএনটি, বেনজিন, টলুইন এবং সেকারিন। আচ্ছা, বেনজিনটা আগে পড়াই, কারণ হচ্ছে বাকি যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমার বেনজিনের জাতক। তো বেনজিন জিনিসটা কি ভাইয়া? বেনজিন হচ্ছে একটা বদ্ধ বলয় একটা যৌগ। তো এইটা হচ্ছে কি 6টা কার্বনের সাথে কি থাকবে ভাইয়া? 6টা কার্বনের সাথে আমার 6টা হাইড্রোজেন থাকবে, এবং এখানে 3টা দ্বিবন্ধন
আর 3টা হচ্ছে একক বন্ধন থাকে। কার্বন কার্বন 3টা দ্বিবন্ধন, 3টা হচ্ছে একক বন্ধন থাকবে। এবং বিভিন্ন জায়গায় এই বেনজিনটাকে এইভাবে হচ্ছে কি লেখা হয়, বেনজিনটাকে এইরকম ভাবে হচ্ছে চক্রাকারে লেখা হয়। ঠিক আছে, সো অনেক জায়গায় এইভাবে লেখা হয়, আবার হচ্ছে অনেক জায়গায় এইভাবেও লেখা হয়, এইভাবেও কিন্তু লেখা হয়। এভাবেও লেখা হয় ভাই, দুইভাবেই হচ্ছে সঠিক। তো বেনজিন কি, বেনজিন হচ্ছে এরকম। এবং বেনজিন থেকে হচ্ছে আমরা বিভিন্ন টাইপের কি পাই, বিভিন্ন টাইপের হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যারোমেটিক যৌগ পেয়ে থাকি। এবং এটার মধ্যে অন্যতম যৌগ হচ্ছে টলুইন। দেখেন, যদি এইটার সাথে একটা OH, সরি OH না তো, যদি এই বেনজিনের সাথে একটা CH3 মূলক হচ্ছে যুক্ত করা থাকে, তাহলে এই যৌগটাকে বলা হয় ভাইয়া টলুইন। তাহলে ভাইয়া টলুইন কি? টলুইন হচ্ছে বেনজিনের সাথে যদি একটা CH3 মূলক যুক্ত থাকে, তাহলে এই যৌগকে বলা হয় ভাইয়া টলুইন। ঠিক আছে, এরপরে আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ যৌগ আছে, একটা হচ্ছে TNT আর একটা হচ্ছে DDT। আচ্ছা, তো এইখানে যে ডিডিটি নামটা আছে, এই ডিডিটির নাম হচ্ছে প্যারা প্যারা ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। সো প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল মিথেন। ঠিক আছে, ইথেন। তো এইখানে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে সংকেতটা আমরা চেষ্টা করব এই সংকেতটা মনে রাখার। এবং অবশ্যই এইটা যে রাসায়নিক নাম, যে প্যারা প্যারা ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন, এটা আমরা মনে রাখার চেষ্টা করবো, কারণ হচ্ছে এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে ডিডিটির যে ব্যবহারটা, ডিডিটি বেসিক্যালি হচ্ছে কি করা হয় ভাই, ডিডিটি হচ্ছে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। ডিডিটি কি কারণে ব্যবহার করা হয় ভাই? ডিডিটি হচ্ছে আমার বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো আরেকটা ইনফরমেশন হচ্ছে টিএনটি। টিএনটিও ভাই কি করা হয়, টিএনটিও হচ্ছে এক ধরনের কি হিসেবে ব্যবহার করা হয়, টিএনটি হচ্ছে এক ধরনের বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। আমরা কিন্তু হচ্ছে এটা জানি যে টিএনটি কি করা হয়, টিএনটি হচ্ছে বিভিন্ন মাইনিং এ হচ্ছে কি করা হয়, বিস্ফোরক হিসেবে আমরা ব্যবহার করি। সো টিএনটি যে সংকেতটা, টিএনটিও কিন্তু কি করা হয় ভাই, টিএনটিও হচ্ছে বেনজিন থেকে তৈরি করা হয়। আচ্ছা, এটা হচ্ছে 246 ট্রাই নাইট্রো টলুইন। কেন ভাই, এইটা যদি আপনি 1 নম্বর পজিশন ধরেন, তাহলে এইটা কত, 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে নামকরণটা কি আসতেছে দেখেন। এবং এখানে কি আছে, একটা নাইট্রোজ, একটা NO2, একটা NO2, একটা NO2, মানে টোটাল আছে 3টা NO2 আছে। আর এই যে আমরা যখন টলুইন পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এইটা কি, এইটা হচ্ছে আমার বেনজিনের সাথে যদি একটা CH3 থাকে, এটা কি, এইটা হচ্ছে আমার টলুইন। তাহলে দেখেন 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার পজিশনে হচ্ছে NO2 আছে। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি, ট্রাইনাইট্রো 246 ট্রাইনাইট্রো টলুইন। এবং এই টলুইনটা কোন কাজে ব্যবহার করা হয় ভাইয়া? টলুইনটা হচ্ছে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে স্যাকারিন। ভাইয়া স্যাকারিনের হচ্ছে যেটা
স্যাকারিনের হচ্ছে যে সংকেতটা এটা খুবই কমপ্লেক্স, এটা আপনাদের মনে রাখার দরকার নাই। তবে স্যাকারিন থেকে আমরা হচ্ছে দুইটা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে যে স্যাকারিনটা এটা আসলে কোন কাজে ব্যবহার করা হয়। স্যাকারিন হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করা হয় এবং স্যাকারিনটা হচ্ছে টলুইন থেকে পাওয়া যায়। স্যাকারিন কোথা থেকে পাওয়া যায় ভাইয়া? স্যাকারিন হচ্ছে টলুইন থেকে পাওয়া যায় এবং স্যাকারিনের কোনো কি নাই, স্যাকারিনের কোনো পুষ্টিগুণ নেই। ঠিক আছে, আমরা জাস্ট এই দুটো ইনফরমেশন মনে রাখবো যে স্যাকারিন হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য, এটার কোনো ইয়া নাই, পুষ্টিগুণ নাই, এবং হচ্ছে স্যাকারিনটা এটা বেশি ইম্পর্টেন্ট যে স্যাকারিনটা আসলে কোথা থেকে পাওয়া যায়, বা স্যাকারিনটা আসলে কিন্তু আমার টলুইন থেকে পাওয়া যায়। আমরা হচ্ছে এই ইনফরমেশন মাথায় রাখবো। এবং আমি অনেক চাকরি পরীক্ষায় দেখছি যে স্যাকারিন আসলে কোন যৌগ থেকে বা কিসের থেকে হচ্ছে স্যাকারিন প্রস্তুত করা হয়। স্যাকারিনটা ভাইয়া টলুইন থেকে প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো এইখানে আমরা যে ইম্পর্টেন্ট যৌগগুলো দিয়েছি, আমি আবার বলি যে আমরা হচ্ছে এই যৌগগুলো থেকে কি কি স্টাডি করব। আমরা হচ্ছে এটা রাসায়নিক নাম ভাইয়া, এটার ব্যবহার, এবং কি করব এটা হচ্ছে যে যদি হচ্ছে আমরা সংকেতটা থাকে, সংকেতটাও আমরা হচ্ছে এখান থেকে সংকেতটাও মনে রাখবো। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি শুধু এখান থেকে প্রিলির প্রিপারেশন নেবেন না, আপনি কিন্তু প্যারালালি রিটেনের প্রিপারেশনটা নেবেন। সো মাঝে মাঝে রিটেনে যদি এই পরীক্ষাগুলো এই কোশ্চেনগুলো চলে আসে, তখন আমরা কি করব, আমরা চেষ্টা করবো এখানে সংকেতগুলো দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভাইয়া অ্যাস্টার। তো অ্যাস্টার জিনিসটা কি? অ্যাস্টার হচ্ছে আর সি ডাবল ও আর। তো এখানে এই আর এটা কি হতে পারে? এটা হচ্ছে CH3 হতে পারে, এই আর ড্যাশ এটা কি হতে পারে? C2H5 এটা হতে পারে। দেখেন আর দিয়ে সাধারণত কি বলা হয়, আর দিয়ে হচ্ছে আমার অ্যালকেন মূলক মিন করে, এবং 2CH3 যদি হচ্ছে এই আর দিয়ে একটা অ্যালকেন মূলক হয়, এটা দিয়ে আরেকটা মানে ডিফারেন্ট একটা অ্যালকেন মূলক হবে। সো এই যে আর সি ডাবল আর, এই যে যৌগগুলো, সাধারণ যৌগগুলো, এই যৌগগুলোতে বলা হয় হচ্ছে অ্যাস্টার। আচ্ছা, মিতা হচ্ছে একটা কোশ্চেন করেছেন। আচ্ছা মিতা, আমাদের হচ্ছে সাফল্যের যে পেজটা আছে, আপনি যদি রেগুলার ফলো করেন, এখানে হচ্ছে শিডিউল দেয়া থাকে, কোন দিন কোন টপিকের কোন স্যার ক্লাস নেবেন, এখানে হচ্ছে শিডিউল দেয়া থাকে। আপনি যদি আপনাদের পেজটা রেগুলার ফলো করেন, তাহলে হচ্ছে আশা করি আপনি জানতে পারবেন। আর আমাদের হচ্ছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমাদের যে পোস্টগুলো এবং আমাদের ভিডিওগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি শেয়ার দেওয়ার জন্য, তাহলে আপনাদের বন্ধুরাও হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে জানতে পারবে যে কখন ক্লাস হচ্ছে বা কোন স্যার কোন টপিকের উপর ক্লাস নিচ্ছেন। প্লাস হচ্ছে আপনারা যদি হচ্ছে আমাদের পেজেও নক দেন, আমরা হচ্ছে একাডেমিক নন একাডেমিক এই কোশ্চেনগুলোর আপনাদেরকে আমরা হচ্ছে অ্যান্সার করব, আপনাদেরকে হেল্প করব এই ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে অ্যাস্টার। এখানে একটা চার্ট দেয়া আছে, দেখেন অ্যাস্টার এটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত। অ্যাস্টার কি ভাই? অ্যাস্টার হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত। তো বিভিন্ন পাকা ফলে কি থাকবে? বিভিন্ন পাকা ফলে বা হচ্ছে বিভিন্ন মিষ্টি জাতীয় বিভিন্ন উদ্ভিদে, বিভিন্ন খাবারে হচ্ছে অ্যাস্টার থাকে। এবং আমরা ট্রাই করব, এইখানে যে চার্টটা দেওয়া আছে, এখানে খুব কিছু গুরুত্বপূর্ণ অ্যাস্টারের নাম দেওয়া আছে। একটু ডিফিকাল্ট মনে হলে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া মনে রাখার জন্য, কারণ এমসিকিউতে না এই কোশ্চেনগুলো হচ্ছে প্রায় সময় হচ্ছে আসে। যেমন পাকা কলায় কি থাকে? পাকা কলায় হচ্ছে অ্যামাইল এসিটেট থাকে, তারপরে হচ্ছে আনারসে থাকে কি? বিউটাইল বিউটারেট থাকে। ভাই আমরা চেষ্টা করবো এগুলো একটু কষ্ট করে মনে রাখার জন্য। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের লিপিড, তেল, চর্বি এবং হচ্ছে কোলেস্টেরল। ভাই আপনারা যখন বায়োলজি পড়বেন, বায়োলজিতেও হচ্ছে এই টপিকটা আছে, এবং এটা বোথ প্রিলি এবং হচ্ছে রিটেনের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। সো লিপিড, তেল, চর্বি এবং হচ্ছে কোলেস্টেরল, এই জিনিসটা আসলে কি ভাইয়া? এগুলো হচ্ছে যে তিনটা মৌল আমরা সবসময় মনে রাখবো, একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন এবং হচ্ছে একটা হচ্ছে অক্সিজেন। সো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে যে উচ্চ আণবিক ভরযুক্ত যে যৌগ তৈরি হয়, এই যৌগকে বলা হয় হচ্ছে লিপিড। তো এই লিপিড এটা সম্পৃক্ত লিপিডও হতে পারে, অসম্পৃক্ত লিপিডও হতে পারে। যদি লিপিডের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাহলে এটাকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত লিপিড। যদি সিঙ্গেল বন্ধন থাকে, এটাকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত লিপিড। আর এখানে লিপিড শব্দটা আসছে কোথা থেকে ভাইয়া? লিপিড শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ থেকে। লিপোস
শব্দটা থেকে আসছে লিপিড, যার সব ইয়া হচ্ছে ফ্যাট। ঠিক আছে ভাইয়া? তো আমরা এখান থেকে যে ইনফরমেশনটা মাথায় রাখবো সেটা হচ্ছে লিপিড কি। লিপিড হচ্ছে কি ভাইয়া, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সহযোগে গঠিত উচ্চ আণবিক ভর বিশিষ্ট যৌগ। তো মাঝে মাঝে চলে আসে যে লিপিডে কি কি থাকে, আপনাকে বিভিন্ন টাইপের যৌগ দিয়ে কম্বিনেশন দিয়ে দিবে, বাট আমরা সবসময় কি চয়েস করবো, আমরা সবসময় হচ্ছে হাইড্রোজেন, কার্বন এবং হচ্ছে অক্সিজেনের কম্বিনেশনটাই ভাইয়া চয়েস করব। আচ্ছা, তো এখানে লিপিডের কিছু ধর্ম দেয়া আছে, যেমন হচ্ছে পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রব্যকে হচ্ছে দ্রবণীয়। এখানে আবার লিপিডের একটা উৎস দেয়া আছে, লিপিড প্রাণীজ উৎসেও পাওয়া যায়, উদ্ভিদ উৎসেও পাওয়া যায়। এবং এই জিনিসগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করব যখন হচ্ছে আমরা ফুল কোর্সে কথা বলবো, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো আরেকটু ডিটেলস পড়বো, যে বিভিন্ন উৎস থেকে যে বিভিন্ন ধরনের যে লিপিডগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আমরা একটু স্টাডি করবো। বাট আপাতত হচ্ছে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষার জন্য জাস্ট এই ইনফরমেশনগুলো জানলেই হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালকোহল এবং হচ্ছে জৈব অ্যাসিড। তো প্রথমে যে সবচেয়ে যে কমন অ্যাসিড, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আমার মিথানোয়িক। এটা সবচেয়ে যে কমন জিনিসটা আছে সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, এবং এইটার সংকেত হচ্ছে HCOOH। এবং এই যে মিথানোয়িক অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিডের হচ্ছে ভাইয়া আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম আছে কি, মিথানোয়িক অ্যাসিডের নাম হচ্ছে ভাইয়া ফর্মিক অ্যাসিড। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে যে পিঁপড়ার দাঁতে হচ্ছে মিথানোয়িক অ্যাসিড থাকে বা ফর্মিক অ্যাসিড থাকে, যেটার কারণে হচ্ছে কি পিঁপড়া কামড়ালে আমাদের হচ্ছে স্কিনে জ্বালা করে। এই জ্বালা করার কারণটা হচ্ছে এই মিথানোয়িক অ্যাসিড বা হচ্ছে ফর্মিক অ্যাসিড। বেসিক্যালি পিঁপড়ার একটা নাম আছে যার নাম হচ্ছে ফর্মিকা। ঠিক আছে, এই ফর্মিকার নাম অনুযায়ী হচ্ছে এই মিথানোয়িক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তো মাঝে মাঝে এটা কোশ্চেনে চলে আসে যে পিঁপড়া কামড়ালে আমাদের হচ্ছে স্কিনে বা ত্বকে হচ্ছে জ্বালা পোড়া করে কেন, ওই একটাই কারণে মিথানোয়িক অ্যাসিড থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে জ্বালা পোড়া করে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড অথবা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এইটার সংকেত হচ্ছে ভাইয়া CH3COOH। এবং এইটা হচ্ছে যে 100% বিশুদ্ধ 100% বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। কারণ হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে ক্রিস্টালের মতো চকচক করে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি ভাইয়া গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। সো আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন মনে রাখবো, এটা হচ্ছে 100% বিশুদ্ধ এবং হচ্ছে এটা সংকেতটা কি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভাইয়া রেকটিফাইড স্পিরিট। এটা মনে হয় আপনারা সবাই জানেন যে এইটার নাম হচ্ছে কেন রেকটিফাইড স্পিরিট, কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ল্যাম্পে, বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবে আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে এই রেকটিফাইড স্পিরিট ব্যবহার করি। সো রেকটিফাইড স্পিরিট হচ্ছে দেখেন, এইটা হচ্ছে যে 96% বা হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল। এই যে ইথাইল অ্যালকোহল বা ইথানোয়িক অ্যাসিড, আর বাকি 4.4% কি ভাইয়া বিভিন্ন টাইপের হচ্ছে দূষিত পদার্থ থাকে, যাতে হচ্ছে কি করতে পারেন এই অ্যাসিডটা যাতে কেউ খেয়ে না ফেলে। ঠিক আছে, অনেকে কি করে হচ্ছে এই অ্যালকোহল হিসেবে যাতে এই ইথানোয়িক অ্যাসিডটা কনজিউম না করে, দ্যাটস ওয়াই কি করা হয় এই 96% অথবা হচ্ছে 95.6% ইথানোয়িক অ্যাসিডের মধ্যে 4.4% কি করা হয়, বিভিন্ন ধরনের হচ্ছে অপদ্রব্য বা হচ্ছে দুর্গন্ধ অ্যাড করা হয়, যাতে ওটা কনজিউম না করা যায়। তো যদি কোশ্চেন আসে যে রেকটিফাইড স্পিরিট কি, তাহলে ভাই বলে দেবো যে 96% বিশুদ্ধ অ্যালকোহলকে বলা হয় হচ্ছে রেকটিফাইড স্পিরিট। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফেনল। ফেনল হচ্ছে বেনজিনের সাথে যদি একটা OH মূলক থাকে তাহলে এইটাকে বলা হয় ভাইয়া ফেনল। ঠিক আছে, তো ফেনলের আরেকটা ইয়া আছে, অনেকগুলা
অনেকগুলো হচ্ছে জাতক আছে, এগুলো হচ্ছে আমরা ইভেন্চুয়ালি আস্তে আস্তে দেখবো। বাট আপাতত একটু মনে রাখলেই হবে যে ফেনল কি, ফেনল হচ্ছে বেনজিনের সাথে কি থাকবে ভাইয়া, বেনজিনের সাথে হচ্ছে একটা ওএইচ থাকবে। সো এটাকে যদি আমরা একটু লিখি তাহলে এটাকে এইভাবেও লেখে যে C6H5OH, এভাবেও ভাইয়া লেখে। এরপর আসি হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে HOOCH। আই মিন দুইটা জৈব অ্যাসিডের মূলক একসাথে কি ক্রিয়েট করবে ভাইয়া, একসাথে হচ্ছে অক্সালিক অ্যাসিড ক্রিয়েট করবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যালকোহল এবং জৈব অ্যাসিড। আরো কিছু অ্যালকোহল আছে, ওগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আরো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, বাট আপাতত এইটুকু জানলেই হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভাইয়া পলিমারকরণ বিক্রিয়াকে। আজকে আমাদের লাস্ট টপিক, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে আপনাদের আজকের ভিডিওটা লাইভের শেষে একটু শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে আপনার ফ্রেন্ডরা পরবর্তীতেও হচ্ছে দেখতে পারে। আর আপনারা একটু সেভ করেও রাখতে পারেন, যাতে হচ্ছে যদি পরবর্তীতে মনে হয় যে আপনাদের ক্লাসটা রিভিশন দেওয়ার দরকার, তো আপনারা হচ্ছে আজকের ক্লাসটা রিভিশনও দিতে পারবেন পরে। আর এতক্ষণ ধরে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পলিমারকরণ। দেখেন, পলিমারকরণ জানতে হলে আপনাকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে মনোমার আর একটা হচ্ছে পলিমার। মনোমার জিনিসটা হচ্ছে যে একটা সিঙ্গেল অণু, একটা মাত্র অণু, ঠিক আছে, এবং যখন একাধিক সিঙ্গেল অণু এগুলো একসাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করবে, ওইটাকে বলা হয় হচ্ছে পলিমার। মনোমার একটা অণু, পলিমার একাধিক অণু। এখন নট নেসেসারি সবসময় একই টাইপের অণু হতে হবে এরকম না, বিভিন্ন টাইপের অণু একসাথে যুক্ত হয়েও কি করতে পারে, পলিমার গঠন করতে পারে। ঠিক আছে ভাইয়া, সো পলি মানে হচ্ছে বহু, পলি মানে হচ্ছে বহু, মনো মানে হচ্ছে এক। ঠিক আছে, তা আশা করি যদি আপনি পলি আর মনোর মানে বুঝতে পারেন, তাহলে আশা করি হচ্ছে আপনাদের পলিমার এবং হচ্ছে মনোমার নিয়ে কোনো কনফিউশন হবে না। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে শুরুতেই বলছিলাম যে কি ছিল, প্রথমে আমাদের পলি ইথিলিন। তো এই পলিইথিলিনটা এখানে নাম শুনলেই বোঝা যাচ্ছে ভাইয়া যে এটা কোথা থেকে আসছে। এখানে হচ্ছে এটা হচ্ছে ইথিলিন থেকে আসছে। এটা কিসের থেকে আসছে, এটা হচ্ছে ইথিলিন থেকে আসছে। সো ইথিলিনকে যদি হচ্ছে পলিমার করা হয়, তাহলে যে পলিমারটা পাওয়া যায় পলিমার বিক্রিয়ার মাধ্যমে যেটা আমরা পাই, ওটাকে বলা হয় হচ্ছে পলি ইথিলিন। ঠিক আছে, তো ইথিলিনের সংকেত কি ছিল ভাইয়া, CH2। দেখেন এখানে মাঝখানে দুইটা বন্ধনে অ্যাড করা। তো যদি আমি হচ্ছে এখান থেকে একটা বন্ধন ভেঙে একটা হাত খুলে দেই, তাহলে কি দুইটা মুক্ত বন্ধন পাওয়া যাচ্ছে। তো এখানে আরো হচ্ছে কিন্তু ইথিলিন অণু এখানে কি হতে পারে, এখানে কিন্তু আরো ইথিলিন অণু অ্যাড হতে পারে। ঠিক আছে, সো এরকম যদি কন্টিনিউয়াসলি হচ্ছে ইথিলিন অণু অ্যাড হতে থাকে, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো, আমরা একটা লম্বা ইথিলিন অণু পেয়ে যাবো। এই লম্বা ইথিলিন অণুটাকে বলা হয় ভাইয়া পলি ইথিলিন। এখন পলিথিনের তো ব্যবহার আপনাদেরকে বলা লাগবে না, তাই না? আমরা মোটামুটি সবাই হচ্ছে কি জানি, আমরা মোটামুটি সবাই হচ্ছে পলিথিনের ব্যবহার জানি। ঠিক আছে, আচ্ছা, এবং এখানে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন এগুলো মাথায় রাখবো, যেমন 200 ডিগ্রি তাপমাত্রা এবং কিছু অক্সিজেনের উপস্থিতিতে এইখানে বিক্রিয়াটা হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি ভাইয়া পিভিসি। পিভিসি আমাদের খুব কমন একটা জিনিস, কারণ হচ্ছে আমরা খুব কমনলি হচ্ছে পিভিসি ডোর, পিভিসি পাইপ, তারপর হচ্ছে পিভিসির এইটা ওইটা আমরা হচ্ছে ব্যবহার করি। কিন্তু এই পিভিসিটাও কিন্তু হচ্ছে এক ধরনের পলিমার। পিভিসির পুরো ফর্ম হচ্ছে, পিতে হচ্ছে পলি, ভিতে হচ্ছে ভিনাইল এবং সিতে হচ্ছে ক্লোরাইড। কারণ এখানে কি থাকবে, এখানে হচ্ছে ক্লোরিন থাকবে। কি থাকবে ভাই, এখানে হচ্ছে ক্লোরিন থাকবে, দ্যাটস ওয়াই হচ্ছে এটার নাম হচ্ছে ক্লোরিন। তো ভিনাইল ক্লোরাইডকে যদি হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে সামান্য জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি এবং হাই প্রেসারে, তখন কি হয়, তখন হচ্ছে ভাই পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে ভাই ভিনাইল ক্লোরাইড জিনিসটা কি, ভিনাইল ক্লোরাইড জিনিসটা হচ্ছে ভাই CH2 ডাবল বন্ড CHCl। আমরা যখন হচ্ছে ইথিলিন পড়ছিলাম মনে আছে ভাইয়া, ইথিলিনে কি ছিল, CH2 ডাবল বন্ড CH2, এবং এখানে জাস্ট CH2 ডাবল বন্ড একটা হাইড্রোজেন সরে গিয়ে ওইখানে একটা যদি ক্লোরিন অ্যাড হয়ে যায় ভাইয়া, তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আর ওটাকেই যদি পলিমার করা হয়, তাহলে আমরা কি পাবো ভাইয়া, আমরা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পাবো। আর ওইটার ব্যবহারগুলো তো আমরা সবাই জানি, যে বিভিন্ন ধরনের মজবুত
প্লাস্টিকের যে আসবাবপত্র আছে বা ডোর আছে, পাইপ আছে, এইসব জায়গায় আমরা কি করব ভাইয়া, আমরা হচ্ছে ভিনাইল ক্লোরাইডটা ব্যবহার করব। ঠিক আছে? তো আচ্ছা, এরপরে আজকে আমাদের লাস্ট টপিকটা হচ্ছে টেফনল। তো টেফনল হচ্ছে, এটাও এক ধরনের হচ্ছে ক্লোরাইড, যেটা কি টেট্রাফ্লুরো ইথেন। টেট্রাফ্লুরো ইথেনের যে পলিমার, এটাকে বলা হয় হচ্ছে টেফনল। সো টেট্রাফ্লুরো ইথেন মানে কি ভাই, ইথেন মানেই হচ্ছে কি থাকবে, ওইখানে হচ্ছে দুইটা কার্বন থাকবে, তাই না? ইথেন মানে কি থাকবে, আমরা কিন্তু হচ্ছে শুরুতেই বলছিলাম যে ইথেন মানে কি, ইথেন হচ্ছে দুই কার্বন জাতক। ঠিক আছে? এখন এইখানে যদি হাইড্রোজেনের পরিবর্তে আমরা এর সাথে দুইটা ফ্লোরিন অ্যাড করে দেই, তাহলে এটাকে বলা হয় হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন। টেট্রা মানে হচ্ছে চার, ঠিক আছে? ট্রাই মানে তিন, টেট্রা মানে চার। তো যেহেতু এখানে চারটা ফ্লোরিন আছে, দুইটা কার্বন আছে ডাবল বন্ড দিয়ে, দ্যাটস এটাকে বলা হচ্ছে টেট্রাফ্লুরো ইথেন। ঠিক আছে ভাইয়া? তো যদি হচ্ছে আমরা এটাকে পলিমার করি, আই মিন এখানে এইটা ভেঙে দিবেন, তাহলে যে পলিমারটা পাচ্ছি ভাইয়া, এটা এই পলিমারটাকে বলা হয় টেফনল। সাধারণত নন স্টিকি যে কোটিং গুলো আছে, যে নন স্টিকি কড়াইয়ের যে কোটিং গুলো আছে, এই কড়াইয়ের কোটিং এ হচ্ছে টেফনল ব্যবহার করা হয়। আরো কিছু কিছু ব্যবহার আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে যে টেফনল কি, এবং নন স্টিক যে কড়াই বা নন স্টিকি যে আসবাব ইয়াগুলা, তৈজসপত্রগুলো আছে, কুকারিজ গুলো আছে, এখানে আসলে কি ব্যবহার করা হয়, টেফনল ব্যবহার করা হয়। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমাদের সাথে যারা পুরা ক্লাস পর্যন্ত ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি হচ্ছে আজকে ক্লাস করে আপনারা হচ্ছে জৈব যৌগ সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন। আর যদি হচ্ছে কারো কোনো সমস্যা থাকে, বা যদি হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে প্লিজ আমাদের পেজে একটু হচ্ছে নক দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদের হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।